আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী একটি অঙ্ক করাবো। আর যথানিয়মে এটা রিভিশন ক্লাস, তোমাদের শুরু থেকে এই কথাগুলো আর বলার সুযোগও নেই। তো ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলার আগে যথানিয়মে আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো ব্যাংক সমন্বয় বিবরণী কি এই জিনিসটা আর এক মিনিটের মধ্যে একটু বলে দিই। ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক রক্ষিত পাস বইয়ের উদ্বৃত্ত প্রায় অমিল হয়। উপযুক্ত কারণ উল্লেখপূর্বক যে বিবরণী সমন্বয়ের বিবরণী তৈরি করা হয় সেটাই ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে অত্যন্ত সহজ একটি অঙ্ক, অর্থাৎ মেন বই, যেই বইটা তোমাদেরকে আমরা ফলো করাই, সেই বইয়ের 389 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, অঙ্কটি করিয়ে দেব। তো অঙ্কটি তোমাদের সামনে আছে, নিশ্চয়ই বইটা খুলে নিবে। আর আমি করণীয়তে চলে গেলাম। প্রথমে চেয়েছে পাস বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ। তো তুমি এখন দেখো, পাস বইতে লেখা হয়নি 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ ব্যাংক পাস বই রাখে, এটা পাস বইতে লেখা হয়নি। তো আমি কয়ের উত্তর পেয়ে গেলাম 2 নাম্বারটা। আর লেখা আছে 12,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমরা কোনো পার্টিকে চেক দিয়েছি, কিন্তু যাকে আমি চেক দিয়েছি সে এখনো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেয়নি। তো ব্যাংকে উপস্থাপিত হয়নি মানে পাস বইতে লেখা হয়নি। তো 2 নাম্বার সিরিয়াল এবং 4 নাম্বার সিরিয়ালের টাকাটাই হচ্ছে কয়ের উত্তর। 15,000 এবং 12,000, 27,000 হবে কয়ের উত্তর। তো এটা দেখাতে হবে কিনা জানি না, তারপরেও দেখিয়ে দিই কিভাবে আনসারটা করবা। তোমার কাছে চেয়েছে ব্যাংক কর্তৃক পাস বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব পাস বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ। ক্রমিক নং 2, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই কথাটা আমরা লিখব, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এটা হচ্ছে 15,000 টাকা এবং ইস্যুকৃত চেক 12,000 টাকা ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই দুটো লেনদেন পাস বইতে লেখা হয়নি। ব্যাংক মানে পাস বই, এখানে 12,000 এবং 15,000, এই হচ্ছে 27,000, এইটাই কয়ের উত্তর। তো এবার খতে চেয়েছে 3, 5, 6, 7 নং লেনদেনগুলোর জাবেদা। তো আমরা এখন জাবেদা, যথানিয়মে জাবেদার ছক আমরা সবাই পারি। তো জাবেদা 4টি লেনদেনের জাবেদা আমরা করব। তো প্রথমে 3 নাম্বার সিরিয়াল, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। জাবেদার ছক, তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আমরা জাবেদা করব। এর উপরে প্রতিষ্ঠানের নাম লিখব আর এখানে খতিয়ান পৃষ্ঠা। 2014 ডিসেম্বর 31, সবগুলো তারিখ হবে ডিসেম্বর 31। 4টা জাবেদা চেয়েছে আমাদের কাছে, প্রত্যেকটার জাবেদার তারিখ হবে ডিসেম্বর 31, কারণ এখানে ইন্ডিভিজুয়াল কোনো তারিখ নেই, সবগুলো লেনদেন বছরের শেষ সময়, অর্থাৎ এই মাসের শেষে। তো প্রথমে চেয়েছে 3 নাম্বার সিরিয়ালের জাবেদা। এখানে সিরিয়াল নাম্বার 3 এর জাবেদা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ। আমরা ব্যাংকের মাধ্যমে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে প্রদেয় নোটের টাকা চলে যায়, প্রদেয় নোট আমাদের প্রতিষ্ঠানের জন্য দায় ছিল, তো প্রদেয় নোট হিসাব ডেবিট, দায়টা হ্রাস পাবে, এ কারণে প্রদেয় নোট ডেবিট। আর ব্যাংকের মাধ্যমে যেহেতু শোধ হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ 5,000 টাকা। তো আমরা প্রদেয় নোট পরিশোধের জাবেদাটা করে নিলাম।
এরপরে চেয়েছে তোমার 5 তারিখে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে 9,000 টাকা আদায়। এটা এবার ব্যাংকের টাকা বাড়বে, অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে, আমাদের ব্যবসার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারের কাছ থেকে সরাসরি আদায়, তো দেনাদার নামে সম্পদটা হ্রাস পাবে, এ কারণে দেনাদার ক্রেডিট। আর ব্যাংক জমা নামে সম্পদ বৃদ্ধি পাবে, এ কারণে ব্যাংক হিসাব ডেবিট 9,000 টাকা। এরপরে তোমার 6 নাম্বার সিরিয়াল, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,000 টাকা। সেম উত্তর, ব্যাংক হিসাব ডেবিট, কারণ আবারও ব্যাংক জমার পরিমাণ টাকা বাড়বে 6,000 টাকা। বিনিয়োগের সুদ, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আয়, বিনিয়োগের সুদ পারপাসে আমরা টাকা পেলাম, সুদ আমাদের আয় ক্রেডিট 6,000 টাকা। এবার জাবেদা চেয়েছে 7 নাম্বার, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ। সিরিয়াল 7, ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন চার্জ হিসাব বা ব্যাংক চার্জ হিসাব ডেবিট, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ ব্যাংক চার্জ ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে আর ব্যাংক জমার পরিমাণ কমে যাবে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 1,000 টাকা। ব্যাংক জমার পরিমাণ কমবে ব্যাংক চার্জের জন্য। আর যদি সুদের কথা বলতো তাহলে ব্যাংক ডেবিট হতো, ব্যাংক সুদ ক্রেডিট হতো, তখন ব্যাংক জমার পরিমাণ বাড়তো আর সুদ হতো আয়। এখন এটা ব্যয় আর এটা সম্পদ হ্রাস। এই ছিল 4টা জাবেদা। এবার গতে চেয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ এই চ্যাপ্টারের যে মূল কথা ব্যাংক সমন্বয় বিবরণী, সেই সবটা অনেক সহজ, আমি সবটা কাটছি এবং গয়ের উত্তর দিচ্ছি, মনোযোগ রাখার জন্য বলা হলো। গয়ের আনসার, ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী, টাকা বিবরণ, উপরে প্রতিষ্ঠানের নাম, আর 2014 সালের 31 ডিসেম্বর 2014, 31শে ডিসেম্বর 2014। প্রথমে আমরা বেসিক লাইনটা লিখব, অর্থাৎ কোন তথ্যটি দিয়েছে আমাকে অঙ্কটি করার জন্য, সমন্বয় করার জন্য। নগদান বই মোতাবেক ব্যাংক জমা 40,000 টাকা। প্রথমে আমি এটা লিখে নেব, নগদান বই মোতাবেক ব্যাংকে জমা। কোশ্চেনে বলা আছে, আমি সরাসরি টাকাটা 2 নম্বর ঘরে লিখব, 40,000 টাকা। এই 40,000 টাকার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু বিয়োগ হবে, তারপর আমরা রেজাল্টটা বের করব। কি যোগ হবে? আমরা নগদান বই অনুযায়ী অঙ্কটা করব। 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ আমরা 15,000 টাকা দিয়ে আমাদের নগদান বইকে বাড়িয়ে রেখেছি, আশা করেছি আমাদের অ্যাকাউন্টে টাকাটা বাড়বে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো টাকাটা আদায় হয়নি। তাহলে কি করতে পারি? আমরা ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে দিতে পারি অথবা নগদান এর পরিমাণ কমিয়ে দিতে পারি। আমাদের হিসাব অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ নগদান বইতে আমরা কমিয়ে দিতে পারি। অঙ্কটা কাকে নিয়ে করছি? নগদান বই অনুযায়ী, এই জন্য এটা মাইনাস হবে। আমি ক সিরিয়াল দিলাম, এখানে 1, 2 আছে, যেহেতু জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেহেতু ব্যাংকে আদায় করতে পারেনি, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক জমাকৃত চেক আদায় হয়নি 15,000 টাকা। কেন মাইনাস করলাম? ইতিপূর্বে আমি নিশ্চয়ই এটা নগদান বইতে বাড়িয়ে রেখেছিলাম যে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়বে, কিন্তু আসলে অ্যাকাউন্টে টাকা বাড়েনি, এই জন্য আমরা নিজেরাই নগদান বইকে সমন্বয় করে মাইনাস করে দিলাম। ব্যাংক কর্তৃক প্রদেয় পরিশোধ নগদান বইতে লেখা হয়নি। এবার ব্যাংক আমাদের হয়ে 5,000 টাকা শোধ করে দিয়েছে, কিন্তু আমরা এটা আপডেট দেইনি, তার মানে অ্যাকাউন্টে টাকা কমেছে, নগদান বইতে কমেনি। এখন আমরা কমিয়ে দেব। প্রদেয় নোট ব্যাংক কর্তৃক পরিশোধ নগদান বইতে লেখা হয়নি, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এবার 4 নম্বর,
12,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আমরা ইস্যু করেছিলাম, ধরে নিয়েছি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমবে, নগদান বই মোতাবেক আমরা ব্যাংক জমা কমিয়ে রেখেছি, কিন্তু যাকে দিয়েছি সে বাস্তবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেয়নি। তাহলে ফ্যাক্টরটা কি দাঁড়ালো? অর্থাৎ ব্যাংক জমার পরিমাণ যা আছে তাই আছে, কিন্তু আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ কমিয়ে দিয়েছি, বাস্তবে ব্যাংক জমার পরিমাণ কমেনি। এখন আমরা ব্যাংক জমার পরিমাণকে বাড়িয়ে দেব নগদান বইতে। এটা যোগের মধ্যে আমরা দেখাবো। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 12,000 টাকার একটি চেক আমরা ইস্যু করেছিলাম, তখন মাইনাস করে দিয়েছিলাম নগদান বইতে, কিন্তু ব্যাংক থেকে বাস্তবে মাইনাস হয়নি, এই কারণে আবার প্লাস করে দিলাম। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে আদায়, আমাদের অ্যাকাউন্টে 9,000 টাকা বেড়েছে, নগদান বইতে বাড়েনি, এখন আমরা নগদান বইতে বাড়িয়ে দেব। দেনাদার কর্তৃক সরাসরি আদায় 9,000 টাকা, দেনাদার কর্তৃক সরাসরি আদায়, ব্যাংক কর্তৃক সরাসরি, ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে সরাসরি আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি, ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের কাছ থেকে আদায় 9,000 টাকা, আমরা এখন এটা নগদান বইতে বাড়িয়ে দিব, যেহেতু ব্যাংকে বেড়েছে টাকাটা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, আবারও ব্যাংকে বেড়েছে 6,000 টাকা, আমরা নগদান বইতে আবারও বাড়িয়ে দিব। বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক, নগদান বইতে লেখা হয়নি। বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা হয়নি। বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা হয়নি। 6,000 টাকা। এরপরে বলছে ব্যাংক চার্জ, কমিশন চার্জ করেছে 1,000 টাকা, অর্থাৎ ব্যাংকে কমেছে, নগদান বইতে কমেনি, এখন আমরা নগদান বইতে কমিয়ে দেব। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক থেকে কমেছে, নগদান বইতে লেখা হয়নি মানে কমানো হয়নি, এখন কমিয়ে দেব। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি 1,000 টাকা। এবার রেজাল্ট বের করব। 12 আর 9 21 আর 6 27,000 টাকা, 40-এর সঙ্গে 27 যোগ করলে হবে 67,000 টাকা, অর্থাৎ এই তিনটার যোগফল 27,000, এই 40,000-এর সঙ্গে আমরা যোগ করব, আর বিয়োগ হবে 5,000, 15,000, 20 আর 21,000 টাকা। 21,000 টাকা আমরা বিয়োগ করব 67,000 থেকে, তাহলে রেজাল্ট হবে 46,000 টাকা। এই 46,000 টাকার নাম দেব, আমরা অঙ্কটা শুরু করেছি নগদান বই মোতাবেক, এখন এটার নাম দেব আমরা পাস বই মোতাবেক ব্যাংক জমা, পাস বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত। এই ছিল উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ অঙ্ক, উদাহরণ ফলো করবা, আর কোনো প্রবলেম হলে আমাদের প্রত্যেকটা টিচারকে তোমরা ফোন করতে পারবে এই অঙ্কের বিষয়। এই অঙ্কটা অনেক সহজ হয়, তো তোমরা হয়তো ভাবো যে খুব বিদঘুটে লাগে, অ্যাকচুয়ালি একটু পড়াশোনা করো, অনেকদিন হয়তো রিভিশনে ছিলে না, তো আশা করি বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।